সো গাইস অলরেডি আমরা ডিসকাস করছিলাম যে AEW অল আউট যেরকম ভাবে আমাদের ডেলিভার করেছে, হ্যাঁ WWE ফ্যান্সরাও ইন্টারেস্ট দেখিয়েছে বলা চলে। আর তারা তো বলছে ভাই আমরা পাগল হয়ে গেছি এই সমস্ত দেখে, কিন্তু ডেফিনেটলি দেখো আমি বলবো AEWর কাছে এটা প্রচুর অবভিয়াস ডেলিভার। এরকম তো ভাই এরা আগেও ডেলিভার করেছে, তো এখানে নতুন কি? হ্যাঁ এটা ঠিক যে প্রত্যেকটা স্টোরি লাইনকে বিয়ন্ড লেভেলে নিয়ে যাওয়া, কারণ তারা দেখিয়েছে যে ভাই এটাই লাস্ট। সেটা হতে পারে আমরা MJF অ্যান্ড ডেনিয়েল গার্সিয়ার ম্যাচ দেখছি, সেটা হতে পারে আমরা পাক অ্যান্ড উইল অস্প্রের ম্যাচ দেখছি, সেটা হতে পারে আমরা সোয়াপ স্ট্রাইকলার অ্যান্ড হ্যাংম্যান অ্যাডাম পেজের ম্যাচ দেখছি। কিন্তু এখানে আমরা এমন একটা ডিসকাশন করব যেটা আমরা একটা নিউ বিল্ড আপ দেখছি। আর দেখো আমি অলরেডি এটাকে নিয়ে ডিসকাশন করেছি, তোমরা যদি প্লে লিস্টে যাও যেখানে আমরা লেটস টক AEW যে প্লে লিস্টটা নিয়ে এসেছি ওখানে আমরা ডিসকাস করছিলাম যে দেখো জন মক্সলি যখন শুরুতে এসেছিল, যখন AEWর বিল্ড আপ হওয়া যেরকমভাবে আমরা AEWকে চিনেছি ওই টাইমে জন মক্সলি একটা হিউজ রোল প্লে করেছিল ভাই। হ্যাঁ AEWর সাথে ফ্যান্সদের কানেক্ট করা, তখন জন মক্সলির আসা, ম্যাচ ডেলিভার করা, তার অ্যাগ্রেশন, আমরা অবভিয়াসলি ডিন অ্যাম্ব্রোসকে সবে সবে দেখলাম আর তারপরে ডিন অ্যাম্ব্রোস WWE থেকে বেরিয়ে গেল। বা দেখো ডিন অ্যাম্ব্রোসের ক্যারেক্টার কমপ্লিটলি ডিফারেন্ট, আমি পুরো ডিফারেন্স করেছিলাম ওই এপিসোডে। তো জন মক্সলি যখন আসলো তখন হাই অ্যাটেনশন ছিল জন মক্সলি কি করবে। আমরা জন মক্সলির রুথলেস ম্যাচ দেখেছি, তখন মনে হয় যে ভাই জন মক্সলিকে তো আমরা এরকমভাবে WWE দেখিনি, জাস্ট দেখেছি কমেডি রোল টাইপের, এরকম যে হ্যাঁ কিছু ফান করছে, কিডিং করছে, যেরকমভাবে আমরা দেখছি ভাই জন মক্সলির মানে তারপরে যেরকমভাবে মানে একটা রুথলেস আলাদাই লেভেলে ছিল। তো ওই টাইমে কিন্তু জন মক্সলি একটা হাই অ্যাটেনশন নিয়ে এসেছিল AEWর মধ্যে, WWE ফ্যান্স থেকে কানেক্ট করেছিল। কিন্তু তারপরে ধীরে ধীরে বলা চলে জন মক্সলি না স্পটলাইট থেকে হারিয়ে গেল। হ্যাঁ আমরা অনেক স্টোরি লাইন দেখেছিলাম ওই টাইমে, ব্ল্যাকপুল কমব্যাট বিল্ড হতে দেখেছিলাম, প্লাস আমরা ওই টাইমে জন মক্সলির সাথে CM পাঙ্কের স্টোরি লাইন যেরকমভাবে ওই টাইমে আমার মনে হয় যে হ্যাঁ ফ্যান্সরা তখন আবার কানেক্ট হয়েছিল। কিন্তু তারপরে ধীরে ধীরে জন মক্সলি যেন হারিয়ে যাচ্ছে। হ্যাঁ ছোট ছোট স্টোরি লাইন আমরা দেখছি, ইভেন অরেঞ্জ ক্যাসিডির সাথেও স্টোরি লাইন বলো তো হোয়াট এভার, ধীরে ধীরে কিন্তু ওখানেও কিন্তু বিল্ড আপ হয়েছিল। কিন্তু আমরা কিন্তু জন মক্সলির কোনো বড় স্টোরি লাইনে দেখছিলাম না। যে হ্যাঁ যেরকম দেখো এটার একটা মেন রিজন এটাই যে কারণ WWE মানে जो ফ্যান যখন AEW দেখছে হ্যাঁ ক্লাসিক রেসলিং, হার্ডকোর রেসলিং, তো হার্ডকোর রেসলিং জাস্ট রেসলিং হয়ে যাচ্ছে এরকম। ওদিকে WWE যেরকম স্টোরি লাইন প্রোগ্রেস করছে, আমরা স্টোরি লাইনে একটা লেয়ার দেখছি, জাস্ট লাইক ব্লাড লাইনের স্টোরি লাইন বলো, জাজমেন্টের স্টোরি লাইন বলো, কিছু কিছু এমন স্টোরি লাইন রয়েছে যেগুলো অনেক বেশি লেয়ার বিল্ড করেছে। তো অবভিয়াসলি রেসলিংয়ে এনাফ ছিল না, আমাদেরকে স্টোরি লাইনে ইন্টারেস্ট ঢুকেছিল যে ভাই নেক্সট এপিসোডে কি হবে। কিন্তু জন মক্সলির ক্ষেত্রে যেন মনে হতো যে হ্যাঁ ভাই নেক্সট এপিসোডে আবার একটা রেসলিং ম্যাচ, তো সেটা ডায়নামাইট হোক সেটা র্যাম্পেজ, তো জাস্ট হয়ে যাচ্ছে এরকম। তো ফ্যান্সদের কাছে আর ওই ইন্টারেস্টটা আসছিল না ভাই জন মক্সলি এরপরে কি করবে। তো কাইন্ড অফ স্পটলাইট থেকে হারিয়ে যাচ্ছিল ফ্যান্সটার ওইভাবে। তখন ফ্যান্সরা ভাবছে ভাই জন মক্সলি কত তাড়াতাড়ি WWE আসবে, কারণ অ্যাট দি এন্ড এখানে তো ভাই অনেক কিছু রয়েছে, জাস্ট এই রোমান রেন্সের টাইটেল রেন তখনও ছিল, প্লাস সেথ রলিন্স। তো অবভিয়াসলি ফ্যান্সরা বলছে ভাই শিল্ড কি রিউনাইট হবে না। তো সত্যি বলতে গেলে ফ্যান্সরা তখন ডিমান্ড করছে ভাই জন মক্সলি কবে আসবে। কিন্তু এটাও ঠিক ভাই তার কন্ট্রাক্ট শেষ হতে হতো ভাই 2028-29 ওই রকম টাইম। তো সেক্ষেত্রে ধরে নাও যে ভাই তার মাঝখানে AEWকে আইদার কিছু করতে হবে, কারণ অবভিয়াসলি জন মক্সলির মতো সুপারস্টার তাকে ছেড়ে তো ভাই দিতে পারে না যে হ্যাঁ তোমাকে আমি তোমার কোনো ক্রিয়েটিভ প্ল্যান নিয়ে তো তোমাকে চাপিয়ে রাখলাম। কিন্তু একটা হাই অ্যাটেনশন ভাই জন মক্সলি নিয়ে রাখে। তো কারেন্ট টাইমে আমরা হঠাৎ করে যেরকম দেখলাম ভাই জন মক্সলি জাস্ট এলো, একটা জাস্ট প্রোমো কাট করলো, আর এই প্রোমোটা এনাফ ছিল যে ফ্যান্সদের একটা হাই অ্যাটেনশন নিয়ে রাখার। আর অবভিয়াসলি যে লাইনটা উনি বললেন টনি শিবানীকে যে এই কোম্পানি তোর আর নেই, তো ফ্যান্সটাও ভাবছে ভাই টনি শিবানীর কোম্পানি কি করে হচ্ছে। এবার দেখো এটা জন মক্সলি টনি শিবানীকে বলেছে নাকি টনি শিবানীর মারফত টনি খানকে ইনডাইরেক্টলি বলেছে, তো এটা একটা মেন ফ্যাক্টর। দেখো আমি না এটা বলবো যে টনি খান হ্যাঁ ঠিক আছে চলো ইন্টারভিউতে মানে রেসলারদেরকে নিয়ে ভালো কথা বলছে, তাদের যে পারফরমেন্স সেটাকে প্রাউড ফিল করছে, কিন্তু কখনো কখনো টনি খানকে একটুখানি ক্যারেক্টারে থাকা দরকার। যে হ্যাঁ জন মক্সলি যে কথাটা বললো, টনি খান বলছে ভাই হ্যাঁ আমি জন মক্সলির যেরকম পারফরমেন্স, তার যে অ্যাগ্রেশন, তাতে আমি খুব খুশি। জাস্ট এরকম ভাবে বলছে যে হ্যাঁ জন মক্সলি অনেক কিছু করেছে, AEWকে অনেক কিছু দিয়েছে, তো এর জন্য আমি কৃতজ্ঞ। ভাই তুমি একটুখানি স্টোরি লাইনেও ঢোকানোটা খুব দরকার যে হ্যাঁ ভাই জন মক্সলি যেভাবে ইনডাইরেক্টলি বলেছে, তো তাহলে তোমার বিজনেস আর তোমার নয় মানে এটার কি অ্যাঙ্গেল। তো এরকমভাবে কিন্তু টনি খান কিন্তু কিছু বললো না। তো আমার মনে হয় যে এই স্টোরি লাইনে টনি খানকে কিন্তু ধীরে ধীরে ঢোকা দরকার, কারণ জন মক্সলি লাইনটা তো বলে দিয়েছে, কিন্তু তোমাকে তো ওই
মানে কি বলবো, এই সিরিয়াসলি তো ব্যাপারটাকে নিতে হবে যে ভাই এই কথাটা ইনডাইরেক্টলি কি তাহলে আমাকে বলেছে। এবার দেখো এটা ঠিক যে তোমরা অনেকে বলবে যে তুমি এত বেশি ঢুকে যাচ্ছ কেন, এটা তো ভাই স্ক্রিপ্টেড, কিন্তু ভাই স্ক্রিপ্টেডটাকেও তো রিয়েল ভাবে ফিল করতে হবে টনি খানকে। তো আমার জন্য মনে হয় যে টনি খানকে এখন না একটুখানি স্টোরি লাইনে আসা দরকার। ইভেন যেরকম ভাবে আমরা সেই সময় দেখেছিলাম যে ভাই যখন জ্যাক প্যারি সাসপেন্ড হয়ে গেছিল, তারপরে আবার ফিরে এসেছিল, তারপরে টনি খান আর জ্যাক প্যারি সেই ফেস টু ফেস, তারপরে সেই মনে আছে টনি খানকে পুরো ফ্ল্যাট শুইয়ে দিয়েছিল, কি বলবে ইয়ং বাক, কাউচিকা ওকারা, জ্যাক প্যারি সবাই মিলে। তো আমার মনে হচ্ছে দেখো এই মুহূর্তে টনি খানের দরকার যে হ্যাঁ স্টোরি লাইনে এঙ্গেজ হওয়া। এবার দেখো এখানে আবার একটা টুইস্ট আছে যে হ্যাঁ জন মক্সলি শুধু একা আছে তাই নয়, তার সাথে রয়েছে হচ্ছে মারিয়া শ্যাফিল্ড। তো ডেফিনেটলি দেখো ওখান দিয়ে আবার ফ্যান্সটা অ্যাঙ্গেল করছে, তাহলে এখানে কি কি জায়গায় জয়েন হতে পারে। প্লাস এখানে আমরা আরো অনেক অনেক টুইস্ট দেখছি যে ভাই জন মক্সলি কল আউট করেছে ডার্বি অ্যালেনকে। ভাই উনি ডার্বি অ্যালেনের সাথে ফেস টু ফেস হতে চান যেরকম ভাবে দেখছি। এবার দেখো এই মুহূর্তে আমরা যেরকম ভাবে দেখলাম ভাই ডার্বি অ্যালেন জ্যাক প্যারির কাছে হেরে গেছে, তো এখন ডার্বি অ্যালেনকে এখন সেরকম ভাবে আননি, তো সেক্ষেত্রে ডার্বি অ্যালেনের নেক্সট স্টোরি লাইনকে বিল্ড আপ করছে জন মক্সলির সাথে। আমরা হয়তো জন মক্সলি ডার্বি অ্যালেনের ফেস টু ফেস, আর এখান দিয়ে কোনো ম্যাচ হবে। এবার দেখো তোমরা বলবে ভাই ম্যাচ হবে সেটা তো ঠিক আছে, কিন্তু এই ফেস টু ফেসটার মেজর রোল কি। তাহলে গাইস তোমাদের মনে করিয়ে দিই যখন জ্যাক প্যারি আর টনি খানের ওই পুরো সিনটা হয়েছিল যে জ্যাক প্যারি টনি খানের উপর অ্যাটাক করেছিল, তারপরে সেই ব্লাড অ্যান্ড গার্ডসের দিকে স্টোরি লাইন গেছিল, তো ওই টাইমে কিন্তু টনি খান জ্যাক প্যারির সামনে বলা চলে ডার্বি অ্যালেনকে নিয়ে এসেছিল। আর আমরা দেখেছিলাম যে কাইন্ড অফ টনি খানের সাইড থেকে ডার্বি অ্যালেন বেরিয়ে এসেছিল আর জ্যাক প্যারির এগেনস্টে ফাইট দিয়েছিল। তাহলে কি এটাই কি মেন অ্যাঙ্গেল যে ভাই জন মক্সলি যে শটটা নেবে টনি খানের ওপর সেটা ইনডাইরেক্টলি নেবে টনি খানের ওপর, কিন্তু ডাইরেক্টলি নেবে ডার্বি অ্যালেনের ওপর। দেখো এটা কিন্তু একটা গাইস মেজর ফ্যাক্টর যে AEW কিন্তু ধরে ধরে কিন্তু জায়গাগুলোতে এগোচ্ছে যে হ্যাঁ আমরা জন মক্সলিকে দিয়ে দেখাবো যে হ্যাঁ উনি ডার্বি অ্যালেনের উপর একটা শট নেবে। আর ডার্বি অ্যালেন অবভিয়াসলি দেখো সেই সময় থেকে অবভিয়াসলি AEW একটা বিগার পিলার, আমি বলবো 4 পিলারের মধ্যে ওয়ান অফ দেম। তো সেক্ষেত্রে ডার্বি অ্যালেন আর জন মক্সলির কোনো একটা বিল্ড আপ হলে সেটাও একটা ক্লাসিক হবে। এদের প্রোমো থেকে শুরু করে সমস্ত কিছু। ডার্বি অ্যালেন বলবে যে আমি AEW কে প্রোটেক্ট করবো তোদের থেকে, তো এখান দিয়ে ভাই স্টোরি লাইন আলাদাই দিকে যাবে। প্লাস ওখানে আমরা যেরকম ভাবে দেখছি ভাই জন মক্সলির সাথে ফেস টু ফেস হলো জ্যাক প্যারি, যেটা ব্যাক স্টেজে হয়েছিল, ইয়ং বাক্স পেছনে ছিল আর জন মক্সলি তারিফ করলো জ্যাক প্যারি। এবার দেখো এখান দিয়ে ফ্যান্সটা তো ভাই আলাদাই দিকে চলে যাচ্ছে। ভাই হ্যাঁ জন মক্সলির কারেন্টলি যেরকম স্টোরি লাইন চলছে ভাই উনি বলছে ভাই AEW কে মানে টনি শিবানির AEW নয়, প্লাস ডার্বি অ্যালেনকে কল আউট করা, তো সমস্ত কিছু মানে কাইন্ড অফ জন মক্সলি একটা ডমিনেশন নিয়ে আসছে, নিজের একটা রাজত্ব নিয়ে আসছে, প্লাস তিনি এটা যেন আলাদাই মনে হচ্ছে কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করছে এই AEW কে। প্লাস আমরা যেরকমভাবে দেখছি হ্যাঁ জ্যাক প্যারি, ইয়ং বাক, কাউচিকা ওকারা তারা যেরকমভাবে কাজটা করেছিল ভাই টনি খানকেই পুরো শুইয়ে দিয়েছিল, তাহলে কি এখানে একটা হিউজ মানে ফ্যাকশন বিল্ড হবে। দেখো এটাকে ফ্যাকশন বলবো না, কিন্তু একটা পুরো গ্রুপ তৈরি হবে যে হ্যাঁ একটা সাইড থাকবে যারা মানে পুরো AEW প্রোডাক্টের এগেনস্টে বা AEW এগেনস্টে এরকম, টনি খানের এগেনস্টে এরকম, তাহলে কি এইভাবে পুরো স্টোরি লাইন চলবে। আর জন মক্সলির প্রথম টার্গেটই ছিল হচ্ছে AEW ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্রায়ান ড্যানিয়েলসন। আর যেরকমভাবে আমরা দেখলাম যে ভাই পুরো ব্ল্যাকপুল কমব্যাট পুরো এগেনস্টে চলে গেল। হ্যাঁ ওয়েলার ইউতা উনি তো ভাই অবাক ছিলেন, উনি আটকানোর চেষ্টা করছিলেন কিন্তু পাক ওনাকেই আটকে দিয়েছে। তো এখান দিয়ে যেরকম আমরা দেখছি ভাই মানে ভাবো ব্রায়ান ড্যানিয়েলসনকে পুরো প্লাস্টিক পরিয়ে দিয়ে যেরকম ভাই মানে সিনটা করলো, হ্যাঁ উনি পুরো নিস্তেজ হয়ে গেছেন, ওনাকে পুরো ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে একটা স্টেটমেন্ট ছিল যে দেখ তোরই কোম্পানি, তোর কোম্পানির চ্যাম্পিয়নকে আমি শুইয়ে দিয়েছে এরকম ব্যাপার। তো এটাও কিন্তু দেখো ধীরে ধীরে কিন্তু জন মক্সলি কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু একটা টিজ করছে টনি খানকে। তো আমরা সত্যি বলতে গেলে ভাবছি যে হ্যাঁ দেখো AEW অবভিয়াসলি ক্লাসিক রেসলিং দেয়, হার্ডকোর রেসলিং দেয়, আমরা ডিফারেন্ট স্পট পাই, কিন্তু দরকার একটা বড় স্টোরি লাইনের, খুব বড় স্টোরি লাইনের দরকার, যেটা ফ্যান্সরা এঙ্গেজ হবে আর দেখতে চাইবে যে এর পরের শোতে কি হচ্ছে, এর পরের শোতে কি হচ্ছে। তো আমার মনে হয় যে কারেন্টলি যেরকমভাবে এগোচ্ছে সেটা কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট আনবে AEW প্রোডাক্টের। আর আমরা যেরকম কথা বলি না ভাই হ্যাঁ WWE তো ভাই অ্যাবসলিউট সিনেমা দেয়, কিন্তু AEW শুধু অ্যাবসলিউট মার্ডার দেয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ এখন দরকার যে AEW একটা ভালো স্টোরি লাইন দেবে, তো এটা কিন্তু ক্লাসিক ওয়েতে হবে। আর এই স্টোরি লাইনটা এরকম হবে ভাই টনি খানের AEWর এগেনস্টেই AEWর মানে প্রচুর সুপারস্টার একটা গ্রুপ ফর্ম করবে আর তারা এগেনস্টে যাবে। এবার প্রচুর ফ্যান্সরা বলছে ভাই এখানে AEW কে দখল করা সিন চলবে। আর আমরা দেখবো যে সব শেষে আসবে শেন মিকম্যান। আর শেন মিকম্যানের ক্যারেক্টারটা কি তাহলে এরকম হবে যে একজন বিজনেস ম্যান টাইপের, যে
ওই গ্রুপটাকে লিড করবে, কারণ এদিকে টনি খান রয়েছে, ওদিকে শেন মিকম্যান আছে। ভাবো শেন মিকম্যানের ক্যারেক্টারটা পুরো এরকম দেখাবে যে হ্যাঁ উনি এতদিন ডাব্লিউডাব্লিউর সাথে যা কিছু করেছেন ওনার ডান হয়ে গেছে, তো দেন উনি AEW-তে এসছেন। আর অবভিয়াসলি এটাকে নিয়ে আমি আগেও কথা বলছিলাম যে ভাবো শেন মিকম্যান AEW-তে ঢুকে ভাবতে পারছো মানে টনি খানের সামনে এসে বলবে যে তোর AEW আর তোর নয়, মানে টনি খানের থেকে AEW হাতিয়ে নেবে। তো এটা একটা মানে নেক্সট লেভেল হতে পারে। আর এই সিনটা তোমরা অনেকে বলবে ভাই এটা কি তাহলে লিগালি হবে যে ভাই টনি খানের থেকে পুরো AEW চলে যাচ্ছে? না, লিগালি ওরকম ভাবে হবে না, কিন্তু টনি খানের এই AEW-র ওপর পুরো একটা হামলা হবে। একটা গ্রুপ, যে গ্রুপটা ফর্ম হচ্ছে, হ্যাঁ জন মক্সলি রয়েছে, ইয়ং বাক্স রয়েছে, কাজুচিকা ওকারা রয়েছে, প্লাস জ্যাক প্যারি রয়েছে, প্লাস ওদিকে ব্ল্যাকপুল কমব্যাট রয়েছে, তো সমস্ত কিছু প্লাস আমি এদিক দিয়ে বলবো ভাই হ্যাংম্যান অ্যাডাম পেজও ওদিকে ঢুকে যাবে। তো অনেক কিছু একটা ভাই হিউজ একটা গ্রুপ আসবে যারা পুরো AEW-কে দখল করতে চাইবে। আর তার সেন্টার পার্টে থাকবে, মানে সেন্টার পার্ট বলবো বা একদম লিডিং টার্ম হিসেবে বলবো যে হ্যাঁ শেন মিকম্যান থাকবে। শেন মিকম্যান অ্যাজ এ বিজনেস পার্সন হিসেবে কিন্তু আসবে। আর এখান দিয়ে তোমরা অনেকে বলতে পারো যে এখানে মানে অ্যাট দি এন্ড কি বিল্ড হবে, তাহলে কি যেরকমভাবে আমরা নর্মালি অনেকে বলবে যেমন আমরা সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস দেখি, তাহলে কি এখানে এরকম হবে যে ভাই শেন মিকম্যানের AEW প্লাস টনি খানের AEW, তাহলে কি টনি খান স্টেপ আপ করবে? দেখো টনি খান কতটা ফিজিক্যাল হতে পারবে আমি জানি না, কিন্তু টনি খান এদিক দিয়ে পুরো একটা AEW-কে নিয়ে আসবে, মানে একটা গ্রুপ নিয়ে আসবে যারা পুরো ফেস টিম হিসাবে থাকবে। তো তারা এগেনস্টে হবে, যেমন আমরা এবছর ব্লাড অ্যান্ড গাটসে দেখেছি, তাহলে কি ওরকমই অনেকটা ফিল দেবে। দেখো আমার মনে হচ্ছে কারেন্টলি স্টোরি লাইনটা শুধুমাত্র যে হ্যাঁ ব্রায়ান ড্যানিয়েলসকে হারিয়ে দিয়ে জন মক্সলি নিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, শুধু এটাই নয় গাইস, এটাকে বিল্ড আপ করা এটাই যে ভাই টনি খানের এগেনস্টে যাওয়া এরকম। কারণ অলরেডি এটা কিন্তু আঁচ দেওয়া হয়েছিল ভাই জ্যাক প্যারিকে দিয়ে, তো এটার এন্ড হতে হলে কিন্তু একটা বড় নাম এখানে নিয়ে আসতে হবে। এটাই কিন্তু শেন মিকম্যানকে ঢোকাবে। বা দেখো আমরা সবাই খুব শকিং আছি ভাই শেন মিকম্যান আসলে তার বুকিং কিরকম হবে, কারণ AEW-তে আমরা যেরকম দেখেছি ভাই CM পাং আসলো তো ব্যাক টু ব্যাক কিছু রেসলিং হচ্ছে এরকম, কারণ AEW-র ফরম্যাট এরকম যে স্টোরি লাইনের থেকে বেশি রেসলিং হবে শোগুলোতে, তাহলে কি শেন মিকম্যানও রেসলিং করবে, কিন্তু শেন মিকম্যানকে রেসলিংয়ের মধ্যে ফিট করাটা প্রচুর আজব দেখাবে। তো সেক্ষেত্রে তার ফিগারটা কিরকম হবে যে হ্যাঁ তিনি কি অ্যাজ এ বিজনেসম্যান পারপাসে এখানে থাকবে, যে হ্যাঁ উনি ভাবতে পারছি জন মক্সলির সাইডে সাইডে রয়েছে, তো এরকম ব্যাপার, নাকি সাইডে থাকবে নাকি এই পুরো মানে কি বলবো এই গ্রুপটার একটা লিডিং পার্ট হবে, সেখান দিয়ে উনি দখল নেওয়ার চেষ্টা করবে। আর দেখো এটা হলে কিন্তু খুবই ইন্টারেস্টিং যে হয়তো আমরা স্টোরি লাইনের মধ্যে দেখবো যে টনি খান অ্যাকচুয়ালি বেরিয়েই গেল আর সেখান দিয়ে শেন মিকম্যান চলে আসলো। তারপরে দেখো টনি খান ব্যাক স্টেজে তো থাকবে ডেফিনেটলি, কারণ আলটিমেটলি উনি তো প্রেসিডেন্ট, কিন্তু তারপরে টনি খান আবার রিটার্ন করছে, তো এখান দিয়ে একটা পুরো স্টোরি লাইন দিয়ে একটা ওয়ার নিয়ে আসবে। দেখো এখানে অনেক কিছু কিন্তু ধামাকা এখানে ডিসকাশন করা আমি অলরেডি করলাম। দেখো এখানে আমি আরো ডিসকাশন করব নো ডাউট, কিন্তু দেখার বিষয় যে গাইস এই স্টোরি লাইনটা কিভাবে এগোচ্ছে। দেখো তোমাদের কজনের ইন্টারেস্ট রয়েছে যে এরপরে শোতে কি হবে, জন মক্সলি কি স্টেপ আপ করবে সেটা ভাবার। আমি জানি অনেকে হয়তো বলবে ভাই ঘন্টা যায় আছে AEW কি করছে, কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে জন মক্সলি যথেষ্ট ভালো বুকিং এ রয়েছে, একটা পারফেক্ট স্টোরি লাইনে রয়েছে, যেটা আমরা দেখতে চেয়েছিলাম, যাতে ইন্টারেস্ট বাড়ে যে পরপর জন মক্সলি কি করতে চলেছে সেটা জানা। অনেক কিছু তো আমরাও ডিসকাশন করবো, কারণ আমার মনে হয় যে কারেন্ট টাইমে ভাই AEW যেরকম ডেলিভার করছে এটাকে আমরা কম্পিটিশন হিসেবে দেখবো না, এটাকে আমরা ভালো একটা স্টোরি লাইন কিভাবে দিচ্ছে প্রো রেসলিং এর মধ্যে, তো সেটা আমরা ফিল করবো। তবে অনেক ডিসকাশন তো হবেই, দেখা হবে নেক্সট এপিসোডে।